আসসালামু আলাইকুম। পুতুল রেজা, আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, অভিনন্দন। আজকে কিছু কথা হবে। অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। দর্শকবৃন্দ, এই পর্বে দম্পতি, যুগল শিল্পী, যেটাই বলেন না কেন, একসঙ্গে পদচারণা দুজনেই জনপ্রিয়। একজন সঙ্গীত পরিচালক, উনি সময় বা জনপ্রিয়তার পিছনে ছোটেন না, যা হবার আপন মনেই হবে, এটাই তার বিশ্বাস। যে কারণে এই ধরনের মানুষগুলো কিন্তু তরতরিয়ে উঠে আসে। আরেকজন পুতুল, তার কথা আর কি বলবো, একজন মনে প্রাণে একজন ভালো শিল্পী। বর্তমানে কেমন লাগছে সঙ্গীতের পদচারণা? আমার কাছে আসলে ভালোই লাগছে এভাবে যদি চিন্তা করে দেখি, কারণ এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে। তো আগে যেমন আমরা অনেক কিছুর উপর নির্ভর থাকতাম, একটা লেবেল বা কারো কাছে গানটা দিতে হবে, বা অনেক রকম চ্যানেল লাগতো গানটা পৌঁছানোর জন্য। এখন যেহেতু ডিজিটালি সব অ্যাভেলেবল হয়ে গেছে, সব প্ল্যাটফর্ম আছে, আমি মনে করি ওই চেষ্টাটা থাকলে কাজ করে একটা অন্যরকম স্বাধীনতা আছে। এটা আমার কাছে মনে হয় পার্সোনালি এই সময়। আর আপনার কাছে প্রশ্ন, গান গেয়ে কতটা তৃপ্ত আপনি? ভীষণ, মানে আমি গান অন্তপ্রাণ মানুষ, এবং জ্ঞান হবার পর থেকে গান ছাড়া একদিনও ছিলাম বলে মনে পড়ে না। তৃপ্তি খোঁজার চেষ্টা করি ভাইয়া, কারণ অনেক রকমের নেতিবাচকতা আছে, অনেক অসঙ্গতি আছে যেগুলো পছন্দ হয় না, কিন্তু চেষ্টা করি ওগুলোকে একপাশে সরিয়ে রেখে কাজটা করে যেতে। আচ্ছা, আমরা ছোট্ট একটু ছেলেবেলার মতো খেলবো। এখানে দুটো খাম আছে, আগে কে নেবে? লেডিস ফার্স্ট। অবশ্যই। আগে একটি নেবেন আপনি। অবশ্যই এটা আপনার দেখুন, খুলে দেখুন, কি একটি করে শব্দ পাবে। সুখ, দুঃখ। আপনি কি? সুখ। এখানে টোটালটাই ভাগ্যের খেলা। জি। কার জীবনে কি আছে কেউ তো জানে না। সঙ্গীত জীবনে আপনার সুখের কোনো স্মৃতি শুনতে চাচ্ছিলাম। শাফিন আহমেদের সাথে গিটার বাজানো, ওনার সাথে পুরো জার্নিটা, এটা আসলে আমার জন্য, আমার মিউজিক ডিরেকশনের ক্যারিয়ার তো আছেই, কিন্তু মানে মনে প্রাণে আমি একজন গিটারিস্ট। কারণ আমার লাইফটা শুরু হয়েছে গিটার দিয়ে, এবং আমার স্টেজে প্রথম আইয়ুব বাচ্চু ভাই, শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাইয়ের সাথে বাজানোর একটা সৌভাগ্য হয়েছিল 2011 সালে মেলবোর্নে সেটা। এবং 2014 সালে শাফিন ভাইয়ের সাথে একবার স্টেজে বাজানোর সৌভাগ্য হয়েছিল, ওটাও মেলবোর্নে। এবং ঢাকায় আসার পর যখন শাফিন ভাইয়ের লাইন আপে ঢুকি এবং ওনার সাথে দীর্ঘ সময় ধরে স্টেজ শেয়ার করা, ওনার সাথে সময় কাটানো, এবং শুধু যে উনি মানে আমি তো ওনার ফ্যান, উনি আমাদের একটা লেজেন্ড ছিলেন। উনি আমাকে আসলে একটা ছোট ভাইয়ের মতন আদর করতো। তো যেটার কারণে ওনার সাথে স্মৃতিগুলি আসলে আমার পুরো ক্যারিয়ারের এবং আমার পুরো লাইফের একটা খুবই সৌভাগ্য এবং কিছু কথা শুনলাম। জীবনের এই প্রাপ্তিগুলো কিন্তু কার ভাগ্যে কখন কিভাবে আসলে এটা কেউ জানে না। আপনি চেষ্টা করে হয়তো করতে পারতেন না, যেটা এমনিতেই চলে। জি, আমি জানি না সঙ্গীত জীবনে আপনার কোনো দুঃখ থাকতে পারে, কেউ জানে না। হয়তো এমন হতে পারে যে গানটি নিয়ে অনেক আশা করেছিলেন, সেটি ঠিক মতো ফুটে উঠল না, অথবা স্টেজে কোনো ব্যথার কারণের মতো কিছু ঘটেছে কিনা। আপনার সঙ্গীত জীবনে স্মৃতিচারণ করার মতো কোনো ঘটনা আছে কিনা যেগুলোতে দুঃখের ছোঁয়া আছে? আছে। শিল্পী জীবনটা তো খুব কঠিন, আমরা জানি যে মুখে হাসি ফুটিয়ে রেখে আমাদেরকে আনন্দ বিলিয়ে যেতে হয়। কিন্তু কিছুদিন আগের একটা ঘটনায় আমার কক্সবাজারে একটা অনুষ্ঠান পড়লো, এবং আমার বাবা সমুদ্র দেখতে ভীষণ ভালোবাসেন। বাবার বয়স অনেক, 80 হয়ে গেছে, বাবা এবছর 80 বছরে পদার্পণ করছেন। তো বাবা যেহেতু সমুদ্র দেখতে ভালোবাসেন, আমি ভাবলাম তাহলে বাবাকে সঙ্গে নিয়ে যাই, বাবা খুব উপভোগ করবেন। কিন্তু নিয়ে গিয়ে বিপত্তিতে পড়লাম, বাবার ভীষণ শরীর খারাপ হয়ে গেল। এত শরীর খারাপ হলো যে আমি তখন না পারছি বাবাকে দেখে রাখতে, কারণ সঙ্গে আর কেউ যায়নি,
না পারছি মঞ্চে মন দিয়ে গাইতে, কিন্তু আমাকে হাসি মুখে গেয়ে যেতে হচ্ছে। আমি দূর থেকে শুধু লক্ষ্য রাখছি যে বাবাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, অথবা তিনি বেশি দুর্বলতা বোধ করে আবার কোথাও পড়ে গেলেন কিনা। মানে সেই একটা সংকট আমার ভিতরে চলছে, একটা যুদ্ধ চলছে নিজের সঙ্গে। কিন্তু আমাকে পরিপূর্ণভাবে নিজের পরিবেশনাটুকু শেষ করে, সম্পূর্ণ করে তারপরে নেমে বাবার খোঁজটা আবার নিতে পারলাম। তো এরকম ঘটনা মনে হয় কম বেশি শিল্পী জীবনে ঘটেই থাকে, এই একটা দুঃখবোধের জায়গা। আমি তো বলবো যে এটাও ভাগ্যের একটি ব্যাপার। নিশ্চয়ই। এই জন্যে ওই মুহূর্তে অনেক কিছু তো ঘটতে পারত। জি মহান আল্লাহ তাআলা আপনাকে স্বস্তির সঙ্গে পার করে দিয়েছে। জি। আশা করি এটি আপনার মনে থাকবে, অনুধাবন করবেন। আচ্ছা, এখন বলেন তো, এই যে আমরা ভাইরাল নিয়ে কত কথা বলি, আপনার তৈরি করা গান নিশ্চয়ই উনি গেয়েছেন। যদি ওটা ভাইরাল না হয় আপনার কি কষ্ট লাগে? পৃথিবীতে অনেক আর্টিস্ট আছে, আমাদের দেশ বলেন, পুরো বিশ্বে বলেন, যারা হয়তো ভাইরাল হয় নাই, কিন্তু তারা এমনভাবে কিছু মানুষের সাথে তাদের মিউজিক বা তাদের ক্রিয়েশন দিয়ে কানেক্ট করতে পেরেছে, যেটা হয়তো ভাইরাল হওয়ার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট। সো আমার কথাটা হচ্ছে যে যাই ক্রিয়েট করি সেটা যদি একটা মানুষকেও যদি হিট করে বা একটা মানুষকেও সামহাও তার, জি, এটাই আমার জন্য পাওয়া। আচ্ছা, একটা গানের সৌন্দর্য, গুণগত ব্যাপার, জি, সবকিছু যেহেতু আপনি একজন সঙ্গীত পরিচালক, ঘাটাঘাটি করেন, এর মূল্যায়ন আপনার কাছে কেমন, বা কি দিয়ে আপনি বিশ্লেষণ করেন? যদি গানের কথা বলি তাহলে সবার আগে হচ্ছে লিরিক্স, কথা। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা গান চিন্তা করলে আমরা মিউজিক দিয়ে এত বেশি গানটাকে ভরায় ফেলি যে গানের কথাটা, গানের যে মেসেজটা, সেটা আমরা অনেক সময় ভুলে যাই, বা গানটা কি বলতে চাচ্ছে সেটা আমরা হয়তো শুনতে পাই না, কাজ প্রত্যেকটা গানের কথার পর একটা করে কাউন্টার মিউজিক বাজছে বা কিছু একটা ইনস্ট্রুমেন্ট বাজছে। সো আমার কাছে প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গানের কথাটা যেন ক্লিয়ারলি শোনা যায়, গানটা কি বলতে চাচ্ছে, মেসেজটা কি, সেটা যেন বোঝা যায়। সেভাবে আমি একটা গানের ক্ষেত্রে ওইভাবে যাচাই করি। আর যদি কোনো একটা ইনস্ট্রুমেন্টাল হয়, যেমন যেখানে কোনো কথা নাই, সেটাতে মেইন ইনস্ট্রুমেন্ট একটা বাঁশি হতে পারে, একটা স্যাক্সোফোন হতে পারে, গিটার হতে পারে, হারমোনিকা হতে পারে, সেই ক্ষেত্রেও ওই মেইন ইনস্ট্রুমেন্টটাকে আমরা কতখানি শুনতে পাচ্ছি, কতখানি বুঝতে পারছি, এবং আশেপাশে যা বাজছে সেটা যেন মেইন ইনস্ট্রুমেন্টটাকে ডিস্টার্ব না করে, ওইটাই। এখানে একটি ছোট্ট কথা বলে রাখি। জি, হ্যাঁ, প্লিজ। আমার কাছে মূল্যায়ন কিন্তু প্রত্যেকটা শিল্পী তার নিজস্বতায়। অবশ্যই। কে কত জনপ্রিয়তা পেল, কে কতটুকু বড় বলে আখ্যায়িত হচ্ছে, এটা কিন্তু বড় কথা না। জি। এই প্রশ্নটা যদি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষকেও করা যায় সঙ্গীতের উপর, আপনাকে করতে দোষটা কোথায়? দুজনের থেকে দুটো জিনিস বেরিয়ে আসবে। সুতরাং এখানে কেউ যেন মনে না করেন যে মাত্র এলো সঙ্গীত করছে, তাকে আবার এত কথা জিজ্ঞাসা কেন। কেউ কিন্তু জানে না কার ভেতরে কি আছে, কে কবে কিসে রূপান্তরিত হবে, এটা কেউ জানে না। সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিতে হবে। ভুলে যান সে আপনার লাইফ পার্টনার। তার কাজের সমালোচনা করতে ভয় পান না করেন? করি, কঠোর সমালোচনা করি, দুজনই দুজনের কাজের, এবং তার কাজের সমালোচনার সুযোগটা সে খুব কম দেয়। আমি যতখানি তাকে দেখেছি, মানে আমার গানের পথ চলার সময়টা প্রায় 2 দশক আমাদের এই সঙ্গীতাঙ্গনে, তো অনেকের সঙ্গে আমার কাজ করা হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। ওর ক্ষেত্রে কাজের আমি যে একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করি, যে তার নিষ্ঠা, সে যাকে যে সময় দেয়, যে সময় গানটা প্রকাশ করবে বলে কথা দেয়, মিক্স মাস্টার সহ জমা দেওয়ার কথা দেয়, সেটা কখনো পার হতে দেয় না। তার একদিন আগে সে জমা দেবে, একদিন পর হবে না সেটা। সে যত ব্যস্ত থাকুক, যত অসুস্থ থাকুক, মাঝে মাঝে বলি যে শরীর আগে, শরীরেরও যত্ন নিতে হবে। সে বলে না, কথা দিয়েছি, এটা আমাকে রাখতে হবে। এবং প্রতিনিয়ত শেখার একটা চেষ্টা। আমরা একটা পর্যায়ে চলে গেলে তখন আর শিখতে ভুলে যাই, মনে করি যে যথেষ্ট তো জানি, হয়ে যাবে। কিন্তু ওকে আমি দেখেছি সে সাউন্ড নিয়ে বিশ্বব্যাপী কি কি কাজ হচ্ছে, কি কি সফটওয়্যার এলো নতুন, সেগুলো কিভাবে সেগুলো ব্যবহার করা যায়, নতুন কি স্টুডিওর ইকুইপমেন্ট এলো যেটা আমাদের স্টুডিওতে নিয়ে এলে একটা নতুন কিছু সাউন্ডের ক্ষেত্রে আরেকটু ভালো কিছু হতে পারে, এই চেষ্টাটা তাকে প্রতিনিয়ত করতে দেখি। তারপর আপনার কোনো স্বপ্ন আছে তার উত্থান নিয়ে?
ভীষণ স্বপ্ন দেখি, কারণ সে ভীষণ মেধাবী একজন গিটারিস্ট, মানে তার গিটার বাজানো আগুনের মতন, মানে এবং আমাদের দেশের যারা গুণী গিটার শিল্পী আছেন কিংবা মিউজিশিয়ান আছেন তারা ভীষণ আশাবাদী ওর প্লেয়িং নিয়ে, ওর বাজনা নিয়ে, ওর মিউজিক নিয়ে। তো সেই জায়গাটা আমাকে ভীষণ স্বপ্ন দেখায় যে ওর এই ক্ষেত্রে সে ভীষণভাবে সফল হবে, এবং কম্পোজার হিসেবে সে যে বিশ্বমানের কাজ করার একটা স্বপ্ন দেখে, নতুন কিছু করার চেষ্টা করে বাংলা গানে, বেরিয়ে আসতে পারে। নিশ্চয়ই যখন ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, একটু অলসতা চলে আসে, তার ভাগ্যে কি এক কাপ চা জোটে? আসলে আমাদের স্টুডিওটা ভাই আমাদের বাসার থেকে 4টা বিল্ডিং সামনে। আচ্ছা, পরে একটু পরে। জি, সরি, আমি তো এটা জানতাম না। মানে বাড়িতেই নয়, বাড়ি থেকে কর্মক্ষেত্রটা একটু দূরে, তাহলে তো একটু অসুবিধাই হবে। না হলেও আমি চেষ্টা করি সেজন্য সময় মতো খাবার তার কাছে পৌঁছে যাচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে। ফ্লাস্কে চা বানিয়ে, ফ্লাস্কে চা, টিফিন ক্যারিয়ারের খাবার। আচ্ছা, এমনি যদি একটা প্রশ্ন আসে যে কাজের ফাঁকে যখন গভীরে কাজ থাকে কি খেতে পছন্দ করে? পিৎজা। পিৎজা পিৎজা তার জীবনের সবচেয়ে প্রিয় খাবার, সে 4 বেলা পিৎজা খেতে পারবে। আর তার কাজের সময় তার কি ভালো লাগতে পারে? খিচুড়ি। খিচুড়ি, বাহ। খিচুড়ির সাথে একটু যদি ডিম ভাজি, বেগুন ভাজি, গরুর মাংস। জীবনের স্বপ্ন শোনার আগে একটা গান শুনতে চাই, যে গানটি আমরা শুনতে চাচ্ছি কার লেখা, কার সুর? এটা আমার লেখা, রেজার সুর সঙ্গীত। চমৎকার, আশা করি কম্বিনেশনটা ভালো লাগবে। আর শোনা যাক প্লিজ। শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে, নিজের ছায়া দেখি হঠাৎ সোডিয়ামের হলুদ আলোতে, একলা আছি আমি বেশ, আছি মন্দ আর ভালোতে, একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে। চমৎকার। আমি আপনার মুখে শুনতে চাই কি করলে একজন ভালো মিউজিক ডিরেক্টর হওয়া সম্ভব? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একজন ডিরেক্টর হওয়ার ক্ষেত্রে, কারণ অনেক ডিরেক্টর আছে যারা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে না, সো একটা ধারণা হয়ে যায় যে ইনস্ট্রুমেন্ট বাজাতে পারাটা খুব জরুরি একটা ডিরেক্টর হওয়ার জন্য। তা নয়, আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিসেনিং। সেটা অবশ্য যে কোনো মিউজিকের যে কোনো ক্ষেত্রেই লিসেনিং বলতে সব রকমের গান শোনা, কোনো যাচাই বাছাই না যে না আমি এই গান শুনি, এইটা না। একজন ডিরেক্টরকে সব গান শুনতে হবে, সেটা র্যাপ হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুল সঙ্গীত হোক, ফোক হোক, বাউল হোক, হিন্দি হোক, ফ্রেঞ্চ হোক, অ্যারাবিক হোক, যেটাই হোক, এভরিথিং। কতটুকু একমত? হ্যাঁ, ভীষণভাবে একমত, কারণ প্রত্যেক ধারার গানের চলন সম্পর্কে বা মেজাজ সম্পর্কে যদি সঙ্গীত পরিচালকের ধারণা না থাকে তাহলে সেই সঙ্গীত আয়োজনটি যথাযথ হবে না। একজন ভালো কণ্ঠশিল্পী হতে হলে তার করণীয় কি? সাধনা, এর কোনো বিকল্প নেই। প্রথমত কণ্ঠটিকে ঠিক রাখতে হবে, আর যত কিছুই হয়ে যাক না কেন কণ্ঠটি যদি চলমান না থাকে তাহলে সে কণ্ঠ থেমে যাবে। চলমান করার উপায়? আমি যেটা করি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা করি, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রেয়াজ, অথবা নির্দিষ্ট নাও হতে পারে কিন্তু একটা সময় ধরে রেয়াজ, সেটা যদি কোনোদিন আমার খুব বেশি ব্যস্ততা থাকে অন্তত 20 মিনিটের একটা রেয়াজ। আমরা ওয়ার্ম আপ করা যেটাকে বলি, কণ্ঠটাকে গরম রাখতে হবে। কণ্ঠটা ঠান্ডা হয়ে গেলে সে কণ্ঠটা কিন্তু আবার তৈরি হতে সময় লাগে। তো আমি বিশ্বাস করি যে কণ্ঠটা, একটা তৈরি কণ্ঠ যে কোনো সুযোগ লুফে নিতে পারবে, সুযোগ আসবার পরে কণ্ঠ তৈরি করবার কোনো সুযোগ নেই। আচ্ছা, আপনি তো ভালো বলতে পারবেন, ওনার সাধনায় জি কোনো ফাঁকি আছে? না, আসলে সিনসিয়ার সত্যি। কারণ ও এখানে কিন্তু ভালোবাসার কোনো কথা না আমি ওর মিউজিকের ক্ষেত্রে ভুলে যাই যে সে আমার লাইফ পার্টনার, একদম আমাদের দুইজনেরই। তার ফাঁকি ঝুঁকি নেই? না, যা করে তার থেকে একটু বেশি করা উচিত। সেটা তো অবশ্যই, সেটা আমি ওর ক্ষেত্রেও বলি যে আরো বেশি করা উচিত। আরো বেশি ও করা আমাকে বলে, তার মানে দর্শকদের এটুকু বলতে হবে
যে সাধনার কোনো বিকল্প নেই। না, যদি শিল্পী হতে চান, এই দুটি মানুষের কথা যেমন সত্য, আমি অনুরোধ করব শিল্পী হতে গেলে সাধনা করবেন, অবশ্যই। যার কোনো বিকল্প নেই। মনে রাখবেন এই যে টেবিলটা, যদি আপনি 1 মাস কোনো এর মোছামুছি না করেন, দেখবেন একটি ময়লার আস্তর পড়ে গেছে। কণ্ঠের অবস্থাও ঠিক তাই। সাধনা করবেন, সুন্দর থাকবে। সাধনা বাদ ময়লার আস্তর পড়ে যাবে, সেটা যে স্তরই হোক। দর্শকবৃন্দ, গান শুনবো আরেকটি। তবে আমার মনে হয় যে কোনো শিল্পীর মূল্যায়ন কিন্তু ঝটপট কখনো করবেন না। কে আজকে এলো, কে কালকে এলো, কে পরশু আসবে, কে বিশাল জায়গা করে নেবে, কেউ কোনোদিন একবারে জায়গা করতে পারে না। তাই আপনাদের উৎসাহটা যদি শুরুতেই না থাকে, নিরুৎসাহিত যদি করে দেন, দেখবেন এই দম্পতি ঘুরে কোথাও চলে গেছে, সেখানে কিন্তু খুব নাম করেছে, তখন হয়তো আমরা তাদেরকে মিস করব। চলুন আরেকটি গান শুনি। আপনার গান গাইতে চাই প্লিজ। ভীষণ প্রিয় একটা গান, এবং এই গানটা আমরা দুজন অনেক গাই, কোনো আড্ডাতে, কোনো নিজেদের ভালো লাগার জায়গায় এই গানটা কিন্তু অনেক আমার গাই। ভালো লাগার কথা বলছেন। আগে যদি জানিতাম তবে মনে ফিরে যাইতাম, এই জ্বালার প্রাণে সহে না রে, এই জ্বালার প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনাদেরকে অনেক অভিনন্দন, অনেক